একটা যুদ্ধ ইরান এখন আর একা লড়ছে না। গোপনে ওপার থেকে সাহায্য করছে চীন আর রাশিয়া, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি হাত মিলিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক কয়েকটি খবর দেখলে বোঝা যায় এই সমীকরণ কতটা জটিল হয়ে উঠেছে। একদিকে যেখানে মুসলিম দেশ হয়েও সৌদি আরব আমেরিকাকে সাহায্য করছে, অন্যদিকে চীন সাম্প্রতিক সময়ে ইরানকে বেশ কয়েকভাবে নতুন করে সাহায্য করেছে বলে রিপোর্টে এসেছে। রয়টার্স বলছে চীন ইরানকে শত শত মিসাইল দিচ্ছে। কি সেই অস্ত্র, কোন রুট দিয়ে যাচ্ছে এই অস্ত্রগুলো? এতদিন যে সৌদি আরব বলে আসছিল যে তারা কখনোই ইরান আর আমেরিকার এই দ্বন্দ্বে জড়াবে না, কিন্তু তারাই এখন আমেরিকার পাশে দাঁড়িয়ে সরাসরি এই হামলা চালিয়েছে। কেন হঠাৎ এই পরিবর্তন, জানবো আজকে। তবে তার আগে জেনে নিব ইরান আমেরিকা যুদ্ধে চীন কিভাবে ইরানকে সহযোগিতা করছে। চীন কিন্তু এই পুরো পরিস্থিতিতে চুপচাপ বসে নেই। তারা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, হিলিয়াম গ্যাসের রপ্তানি বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, এই হিলিয়াম গ্যাসের গুরুত্ব কি? আসলে এই গ্যাস কম্পিউটার চিপ বানাতে অপরিহার্য একটা উপাদান, আর এই চিপ ছাড়া আজকের দুনিয়া অচল। মোবাইল ফোন, কম্পিউটার, এমনকি এআই প্রযুক্তি সব কিছুর মূলে আছে এই চিপ। এমনিতেই ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে একটা সংকট চলছিল। জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, তেলের দাম অস্থির হয়ে আছে। এর উপর চীন যখন এই হিলিয়াম রপ্তানি বন্ধ করে দিল, তখন এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে। প্রযুক্তি শিল্পের জন্য এটা একটা বড় ধাক্কা, কারণ বিকল্প উৎস থেকে এত দ্রুত এই ঘাটতি পূরণ করা সহজ না। চীন হয়তো এই সুযোগে যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্বকে কিছুটা চাপে রাখতে চাইছে। এখনও প্রযুক্তি খাতে অনেক দেশ চীনের উপর নির্ভরশীল, আর এই নির্ভরতাকেই কাজে লাগিয়ে চীন একটা বাড়তি সুবিধা নিচ্ছে। পুরো বিশ্বকে চীন একটা বার্তা দিতে চাইছে, বৈশ্বিক অর্থনীতিতে তাদের অবস্থানও কম গুরুত্বপূর্ণ না। তাই এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এর ঢেউ এখন গিয়ে লাগছে এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতিগুলোর একটাতেও, আর সেখান থেকে প্রভাব পড়ছে সারা বিশ্বের অর্থনীতিতেই। আসলে চীন যেভাবে গোপনে গোপনে ইরানকে আইটি সেক্টর, আধুনিক প্রযুক্তি এবং বাণিজ্যিক ক্ষেত্রে সাহায্য করে পাশে দাঁড়াচ্ছে, তা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে সত্যিই বেশ প্রশংসনীয় এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন হলো, চীনের এই প্রযুক্তি কি সত্যি ইরানকে এগিয়ে দিয়েছে? উত্তরটা হ্যাঁ, আর সেটাও অনেকখানি। ইরান এখন মধ্যপ্রাচ্যে যে শক্তির লড়াই চলছে, তাতে একটা বড় কৌশলগত সুবিধা নিয়ে দাঁড়িয়ে আছে। সম্প্রতি বিখ্যাত গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর অনুসন্ধান ঠিক এমন তথ্যই জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC 2024 সালের শেষের দিকে চীন থেকে অত্যন্ত গোপনে একটি অত্যাধুনিক হাই রেজলিউশন রিকনেসান্স বা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করে। এই চীনা স্যাটেলাইটের মূল শক্তি হলো এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত ছবি সহজেই ধারণ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ চীন ও ইরানের এই গোপন প্রযুক্তিগত আদান প্রদানের ফলে আমেরিকার এই ধরনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও তাদের চাল চলনের খবর এখন খুব সহজেই ইরানের হাতের মুঠোয় চলে এসেছে। বিশেষ করে সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ইরাকে থাকা সংবেদনশীল মার্কিন সামরিক স্থাপনাগুলোর তথ্য চীন এভাবে নিয়ে থাকে। এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির উপর এক ধরনের মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টি করা গেছে এই প্রযুক্তির মাধ্যমে। আসল কথা হলো, চীনের এই স্যাটেলাইট প্রযুক্তি ইরানকে যে সুবিধাটা দিয়েছে, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটি ব্যাপার। ইরানের হাতে হঠাৎ করে একটা বড় কৌশলগত হাতিয়ার চলে এসেছে, আর এর প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে। এখন আসি নেভিগেশন সিস্টেমের কথায়। এই যে নেভিগেশন সিস্টেমটা আছে, অর্থাৎ গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ইরান তাদের ড্রোন আর মিসাইলের জন্য চীনের বেইদু স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে। এই বেইদু স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে ইরান কাজ করছে? মূলত মার্কিন যে জিপিএস আছে, এটা তো মার্কিন টেকনোলজির হাতে। আমেরিকা চাইলে এই জিপিএস সিস্টেমটা কিন্তু জ্যাম করে দিতে পারে, মানে বন্ধ করে দিতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু জিপিএস সিস্টেমের বিকল্প হচ্ছে বেইদু, যেটা একটা চীনা প্রযুক্তি, আর এটার উপর ওয়াশিংটনের কোনো নিয়ন্ত্রণই নেই। এই জায়গাটাতে আসলে চীন ইরানকে এমন একটা হাতিয়ার দিয়েছে যেটা আমেরিকার নাগালের বাইরে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ এটা শুধু একটা প্রযুক্তি হস্তান্তর না, এটা একরকম যুদ্ধক্ষেত্রে আমেরিকার একচাটিয়া আধিপত্য একটা বড় ধাক্কা। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী ম্যানপ্যাডস অথবা কাঁধে বহনযোগ্য কিছু অস্ত্র সরবরাহ করেছে চীন। রিপোর্ট অনুযায়ী ইরান 300 থেকে 400টি চীনা নির্মিত QW-12 ও F916 মডেলের ম্যানপ্যাডস কেনার জন্য
60 থেকে 70 মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে, যাতে নিচু উচ্চতার বিমান প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা যায়। আর্মি রিকগনিশন এই সিস্টেমগুলোর রেঞ্জ প্রায় 6 কিলোমিটার এবং প্যাসিভ ইনফ্রারেড টার্গেটিং প্রযুক্তি ব্যবহার করে, যা গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনা রক্ষায় ব্যবহার করা হবে। আর্মি রিকগনিশন চুক্তিটি হয়েছে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান ঝংসিন বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে, যেটি ইরান ও চীনা সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। জিরো হেড সরবরাহের রুট হিসেবে প্রথমে পশ্চিম তীরের উরুমাচি থেকে পাকিস্তান হয়ে ইরানে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে, তবে পাকিস্তান সরকার এতে জড়িত থাকার কথা অস্বীকার করছে। দ্য জেরুজালেম পোস্ট চীন সরকার আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট অস্বীকার করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এসব রিপোর্ট সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত অবসানে ভূমিকা রাখছে। দ্য জেরুজালেম পোস্ট আরও উল্লেখ করে, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বহুবার বলেছিলেন যে শি জিনপিং তাকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছেন চীন ইরানকে নতুন করে অস্ত্র সরবরাহ করবে না। এই নতুন রিপোর্ট সেই আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করছে। আরেকটা জায়গা যেখানে চীন ইরান সম্পর্ক স্পষ্ট বোঝা যায় সেটা হলো তেল বাণিজ্য। যুদ্ধের আগ পর্যন্ত চীন ইরানের মোট রপ্তানিকৃত তেলের প্রায় 85 থেকে 90% কিনে নিত, মানে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেলের কাছাকাছি। মার্কিন নিষেধাজ্ঞা এত কঠোর, তারপরও ইরানের অর্থনীতি টিকে আছে মূলত চীনের এই তেল কেনার কারণেই। এটা ইরানের জন্য একটা অক্সিজেন লাইন। চীন না থাকলে ইরানের অর্থনীতি হয়তোবা অনেক আগেই ভেঙে পড়তো। তবে একটা কথা বলে রাখি, যুদ্ধের শুরুর পর থেকে এই পরিমাণটা কিন্তু অনেকই কমে গেছে, জাহাজ চলাচল ব্যাহত হওয়া আর অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। তার মানে চীনের এই নির্ভরতাটা এখনও আছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি সেটাকেও নাড়িয়ে দিয়েছে। আর সর্বশেষে কূটনৈতিক দিকেও ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। জাতিসংঘের মঞ্চে বারবার দেখা গেছে চীন সরাসরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার সমালোচনা করেছে। ইরানের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়ে জাতিসংঘে কথা বলেছে চীন। এটা আসলে শুধু কথার কথা না, এটা একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে চীন বিশ্বমঞ্চে যে ইরানকে আমরা একা ছেড়ে দিতে চাই না। আমার মনে হয় এই তিনটা দিক, প্রযুক্তি, তেল আর কূটনীতি, একসাথে মিলিয়ে বোঝা যায় চীন ইরান সম্পর্কটা এখন আর নিছক বাণিজ্যিক না, এটা একটা পূর্ণাঙ্গ কৌশলগত জোটের রূপ নিয়েছে। এখানে একটা জিনিস স্পষ্ট, ইরান কিন্তু একা নেই এই লড়াইয়ে। চীনের পাশাপাশি রাশিয়াও ইরানের পাশে দাঁড়িয়েছে, অস্ত্র দিচ্ছে। আর এই বন্ধুত্বই যেন এখন পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কাস্পিয়ান সাগরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়ে দুটো জাহাজকে আঘাত হানে, যার মধ্যে ছিল একটি রুশ মিসাইল বোট আর অন্যটি ইরানের একটি বাণিজ্যিক জাহাজ, যা লোহা নিয়ে রাশিয়ার আন্ত্রাখান থেকে ইরানের আনজালি বন্দরের দিকে যাচ্ছিল। এই হামলায় একজন নাবিক প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। মানে ইরানকে চাপে ফেলা হচ্ছে দুই দিক দিয়েই। কাস্পিয়ান সাগর দিয়ে ইরান আর রাশিয়ার মধ্যে একটা বাণিজ্যিক করিডোর আছে, যেটা এখন ইরানকে রাশিয়া, মধ্য এশিয়া আর চীনের সাথে সংযুক্ত করে রাখার প্রধান পথ হয়ে উঠেছে। গত সপ্তাহান্তে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন যে ইউক্রেনের বাহিনী একটা রুশ যুদ্ধজাহাজ আর ইরান সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনকারী জাহাজে হামলা চালিয়েছে। ইউক্রেনের লক্ষ্য ছিল সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং ইরান থেকে রাশিয়ার ড্রোন আর মিসাইল বহনকারী একটা জাহাজ। এক্ষেত্রে ইরান কি বলছে? ইরান এই আক্রমণকে আগ্রাসন বলে অভিহিত করছে। মূলত কাস্পিয়ান রণাঙ্গন এবং ভারত মহাসাগরে ইরানের উপর মার্কিন সামরিক অবরোধ মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে একটি অর্থনৈতিক ও সামরিক বলয়ের রূপরেখা তৈরি করতে চাচ্ছে। এই হামলার পর ইরান কিন্তু চুপ করে থাকেনি। তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন এবং একটি অপরাধমূলক কাজ হিসেবে আখ্যা দিয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত না, কিন্তু তারপরও এই ধরনের হামলার জবাব তারা ঠিকই দেবে। এমনকি তেহরান কিয়েভের প্রতিনিধিকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। আর ইরানের প্রভাবশালী সংসদ সদস্য আজিজি ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ইউক্রেন খুব শীঘ্রই বুঝতে পারবে ইরান কোনো আঘাত জবাব ছাড়া ছেড়ে দেয় না। প্রথমত, তাদের নির্দোষ নাগরিক প্রাণ হারিয়েছেন, আর দ্বিতীয়ত কাস্পিয়ান সাগরের এই রুটটি ইরানের জন্য এক প্রাণভোমরা, যার মাধ্যমে রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার সাথে তাদের অর্থনৈতিক যোগাযোগ টিকে আছে। সেখানে আঘাত মানে
ইরানের অর্থনীতি ও সার্বভৌমত্বে আঘাত আনা। ইউক্রেন যে সময়ে ইরানের এই জাহাজে হামলা চালিয়েছে, ঠিক এই একই সপ্তাহে ইরাকের মাটিতে আরেকটি বড় ঘটনা ঘটেছে। সৌদি আরব আর আমেরিকার সেন্ট্রাল কমান্ড যৌথভাবে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে বিমান হামলা চালায়, যাদের সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য দায়ী করা হচ্ছে। এটাই প্রথমবার যখন সৌদি আরব প্রকাশ্যে ইরাকের ভেতরে সরাসরি হামলার দায়ভার স্বীকার করল। পুরো ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এটাই সৌদি আরবের প্রথম হামলা। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বলছে এই হামলায় অন্তত 20 জন সদস্য নিহত আর 32 জন আহত হয়েছে। মানে দেখা যাচ্ছে একদিকে ইরানের অস্ত্র সরবরাহের পথ বন্ধ করার চেষ্টা, আরেকদিকে ইরানের প্রক্সি শক্তিকে সরাসরি আঘাত, দুটোই একসাথে ঘটেছে। আর সেটাই বলে দিচ্ছে এই যুদ্ধ এখন কতটা আন্তর্জাতিক রূপ নিয়েছে। ইরান প্রতিশোধের হুমকি দিলেও বিশ্লেষকদের মতে ইউক্রেনে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা তেহরানের সীমিত। একজন বিশেষজ্ঞের ভাষ্যে তেহরান স্পষ্টতই ক্ষুব্ধ, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা তাদের খুবই সীমিত। RFE/RL সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইরান ইউক্রেন সংশ্লিষ্ট জাহাজে সরাসরি হামলা চালাতে পারে, অথবা ক্রিমিয়া ও দানবাসকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে লোহিত সাগরে ইরান সমর্থিত হুথিরা সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, যার জবাবে সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায়। অর্থাৎ ইরানের এই যুদ্ধটা কিন্তু এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সৌদি আরবের এই এলাকার হামলার কারণে ইরানকে বিভিন্ন ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে হচ্ছে। আসলে সত্যি বলতে গিয়ে দিন শেষে আপনি ইরানকে পছন্দ করুন আর নাই করুন, একটা কথা মানতেই হবে, বছরের পর বছর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নানা ষড়যন্ত্র আর চারপাশের আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান কিন্তু মস্কায়নি, ভেঙে পড়েনি। তারা নিজেদের স্বার্থ রক্ষায় বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। ইরান প্রমাণ করে দিচ্ছে কৌশলগত বুদ্ধিমত্তা আর চীনের মতো প্রযুক্তিগত ও রাশিয়ার মতো সামরিক শক্তি যদি পাশে থাকে, তবে পরাশক্তি আমেরিকাকেও টেক্কা দেওয়া সম্ভব। আর ঠিক এই কারণেই অদম্য সাহস নিয়ে এত চাপ দিয়েও ইরানকে আমেরিকা আজ পর্যন্ত নতজানু করতে পারেনি। আমার কাছে এই জায়গাটায় আসলে দেখার মতো। ইরান বারবার প্রমাণ করছে তারা কোনো একক শক্তির বিরুদ্ধে লড়াই করছে না, বরং তাদের পেছনে একটা বলয় তৈরি হয়ে গেছে, চীন রাশিয়া উভয়ের সমর্থন। এই কারণেই মনে হয় আমেরিকা চাইলেও ইরানকে সহজে দমিয়ে দিতে পারছে না, কারণ প্রতিটা আঘাতের বিপরীতে ইরান পাল্টা জবাব, কূটনৈতিক আর সামরিক জবাব দেওয়ার সক্ষমতা দেখাচ্ছে। আর তাদের পেছনে বড় দুই শক্তির সমর্থনও আছে।